This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিভিন্ন পেট্রাপোল সীমান্ত অবরোধের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি অরাজনৈতিক কর্মসূচিও সেখানে রয়েছে এবং পরিষ্কার জানানো হয়েছে যে আজকে এদেশ থেকে ওদেশে অর্থাৎ এপার বাংলা থেকে ওপার বাংলায় কোনো রকম পণ্য যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার যে ডাক, বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে, ডক্টর ইউনূসকে সেই দিকে নজর দিতে হবে, এই দাবিগুলোকে সামনে রেখে সীমান্ত ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা। পতাকা ছাড়া রাজনৈতিক আবহের বাইরে সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, ধর্মীয় সংগঠনের লোকেরা এই রাস্তা ধরেই, এখান থেকে খানিকটা গেলেই বর্ডার তুমি দেখো, সবুজে আবৃত এই পেট্রাপোল সীমান্তের যে আগে যে রাস্তা, এবং এখান থেকেই একটা সময় ভারতীয় মুক্তিবাহিনী তারা পৌঁছেছিল এবং সেই সময় বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল। অনেক ইতিহাস কিন্তু এই রাস্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রবীর, এই রাস্তাই কিন্তু আজকে সভাস্থলে যাওয়ার রাস্তা এবং যেটা জানতে পাচ্ছি আমরা যে কলকাতা থেকে আর খানিকটা পরেই শুভেন্দু অধিকারী রওনা দেবেন এবং তারপর তিনি পেট্রাপোল সীমান্তের কাছে যে সভাস্থল করা হয়েছে সেই সভাস্থল থেকে বিশ্ব হিন্দু এক হও, বিশ্ব হিন্দুত্বের যে বার্তা শুভেন্দু অধিকারী দিয়েছেন বা তিনি আগেও বলেছেন বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে, এবার তিনি প্রকাশ্য সমাবেশে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে কি বলেন সেটা দেখার এবং অবশ্যই দেখতে হবে যে বাংলাদেশকে কি সতর্ক বার্তা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। তিনি বলেছেন সীমান্ত অচল করে দেব, বাংলাদেশে কোনো জিনিসপত্র যাবে না, এই ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারী করেছেন। ফলে তার এটা কল, কোনো বিজেপির ব্যানারে কল নয়, তার কল। ফলে সেই কল, সেই আহ্বানে মানুষ কতটা সাড়া দেন এবং এই বাংলার সীমান্তবর্তী অঞ্চলের মানুষই বা কতটা সঙ্গে থাকেন সেটা দেখার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎদার সাথে কথা বলবো। সত্যজিৎদা, এই বনগাঁ, বিশেষ করে এই সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে অভিজ্ঞতাও কম নয়। আমি যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর বিশ্ব হিন্দু এক হবে ডাক, এখান থেকে আওয়াজ কি পৌঁছবে বাংলাদেশের অলিন্দে? দেখো, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে যে সমস্ত মন্তব্য করেছেন তাতে করে কিন্তু শুভেন্দু অধিকারী বাংলাদেশের এই মুহূর্তে একটা নির্ভরযোগ্য নেতা। শুভেন্দু অধিকারী শুধু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা না, বাংলাদেশের সাংবাদিকতা করার সূত্রে বাংলাদেশের বহু বিভিন্ন ধর্মের, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের সাথে আমার নিয়মিত যোগাযোগ। আমি গত রাতেই শুনছিলাম যে শুভেন্দু অধিকারীকে আমরা যতটা না গুরুত্ব দিচ্ছি তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ। কারণ কি, আমরা যদি দেখি তাহলে 1947 সালে দ্বিজাতিতত্ত্বে যেভাবে দেশভাগ হয়েছিল, অর্থাৎ ভারত পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তান পরবর্তীতে 1971 সালে কিন্তু বাংলাদেশ হয় এবং এই 1971, 1947 এবং তারপর থেকে পরপর যতগুলো ঘটনা ঘটেছে, পালা বদল, বাংলাদেশের শাসন বদলের সঙ্গে সঙ্গে কোনো সময়ের জন্য বাঙালি হিন্দুদের যেভাবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা, সেখানে রাজপথে গোটা রাজ্য জুড়ে যেভাবে সংগঠন, অর্থাৎ হিন্দুরা যেভাবে নেমেছে, বাঙালি হিন্দুত্বের ইতিহাসে এরকমভাবে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটার ইতিহাস নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুরা যখন নীরব সন্ত্রাসের শিকার হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এবং মোহাম্মদ ইউনূস যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন তার যে তত্ত্বাবধায়ক সরকার, আমরা দেখেছি দুর্গাপুজোর সময় সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করে পুজো হচ্ছে, অর্থাৎ বসবাসের নিরাপত্তার পরিস্থিতি কি আমরা গত 48 ঘন্টায় দেখছি। বাংলাদেশে থেকে আসা চিকিৎসার জন্য যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বলছেন বাংলাদেশের নিরাপত্তা নেই। লক্ষ্য একটা, বাংলাদেশের
যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দেয়, এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। এবং যে কারণে এই অস্থিরতা, তার মধ্যে কিভাবে আইন শৃঙ্খলা অবনতির জন্য একটাই কিন্তু বাংলাদেশের তো কি নির্বাচনে যাওয়া সম্ভব হবে? পরিস্থিতি তো তা বলছে না। যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, যদিও বাংলাদেশের সেদেশের সংবাদ সচিব তিনি বলেছেন হিন্দুরা সুরক্ষিত আছে, এটা নিয়ে ভারতের মাথা গলানোর দরকার নেই, কিন্তু নির্বাচন কি এই মুহূর্তে করা সম্ভব? সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। দেখো, নির্বাচন বিরোধী দলনেতা, বিরোধী যারা দল আছে এই মুহূর্তে জামাত ইসলাম এবং বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা, বিএনপির কেউ এই সরকারের, এই উপদেষ্টা সরকারের মধ্যে নেই। স্বাভাবিকভাবে বিএনপি বলছে যে তারা যেন খুব তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা করে, এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল থাকে 90 দিন। শেখ হাসিনা সরকার যেখানে পদত্যাগ করেনি, সে পালিয়ে গেছে বা চলে গেছে উৎখাতের ফলে, হামলা, জীবনের সংশয়ের ভয়ে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ সেটা 90 দিন বিশেষজ্ঞরা বলছেন। এবং এই সরকার যত দিন থাকবে, এইভাবে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে। সেনাবাহিনী সেক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে নির্বাচনের ঘোষণা দেওয়া ছাড়া কোনো পরিস্থিতি থাকবে না। সেটা 2025 সালের মধ্যেই হয়তো হবে, এবং সেটা যত দ্রুত করা যায় তার জন্য এত অস্থিরতা, এবং সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে নানা রকম শক্তিও কাজ করছে। একেবারে নির্বাচন 2025-এই হতে পারে। আমি আরেকবার দেখাতে চাইবো এই যে বড় বড় গাছগুলো রয়েছে, কোনোটার বয়স 200 বছর, কোনোটার বয়স 300 বছর। ফলে এরা যেমন মুক্তিযুদ্ধের সময়কার সেই সময়ের ভারতবর্ষের স্বার্থত্যাগ দেখে এই গাছগুলো যেমন সাক্ষী রয়েছে, আবার আজকে যে সীমান্তে যে কর্মসূচি, যে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর ডাকে আর খানিকটা পরেই শুরু হতে চলেছে একেবারে পেট্রাপোল সীমান্তের 1 কিলোমিটার আগে। ফলে নিঃসন্দেহে আমাদেরকে নজর রাখতে হবে যে সেখান থেকে শুভেন্দু অধিকারী এবং সনাতনী হিন্দু নেতারা যারা আজকে এই মঞ্চে উপস্থিত থাকবেন তারা কি বার্তা দেন, এবং বাংলাদেশের পাশে থাকার জন্য, সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার জন্য কি বার্তা দেন। কারণ আমরা দেখেছি বাংলাদেশে বারে বারে টার্গেট করা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসকে, ইসকনকে, এবং ইতিমধ্যেই ইসকনের 2 জন সদস্য তারা গ্রেপ্তার হয়েছেন, বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছেন। আবার অন্যদিকে বেশ কিছু সাংবাদিক তারা গ্রেপ্তার হয়েছেন। ফলে এমন একটা ভোলাটাইল সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অস্থির পরিস্থিতি যখন চলছে, সেই সময় এপার বাংলায়, এই পশ্চিমবঙ্গে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে পেট্রাপোল সীমান্তের খানিকটা আগে থেকে, এবং সেই আগুন জ্বালাবেন শুভেন্দু অধিকারী। তিনি কি বার্তা দেন বাংলাদেশের উদ্দেশ্যে সেটা যেমন দেখার। খানিকটা আগে সত্যজিৎদা বলছিল যে তিনি শুধু পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে জনপ্রিয় নয়, তার এই মুভমেন্টের খবর ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে, ফলে সেখানেও তিনি সমান জনপ্রিয়। ফলে এক্ষেত্রে একেবারে সূক্ষ্ম যে রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক দূরদর্শিতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্য বা আজকের এই সমাবেশ থেকে বক্তব্যে কতটা উঠে আসে নিশ্চয়ই আমরা নজর রাখবো, এবং প্রত্যেক মুহূর্তে পেট্রাপোলের লেটেস্ট আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।